হ্যালো স্টুডেন্ট, আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সেভেনের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বইটার 5 নম্বর অধ্যায় যেটা আছে নদী, সেই নদী চ্যাপ্টারটা অর্থাৎ ওই নদী অধ্যায়টা 5 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। কোন কোন পোর্শানগুলো তোমাদের টেক্সট বই থেকে ভালো করে পড়তে হবে, কোনখান থেকে প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, সেইগুলো সবই তোমরা এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। তাহলে সম্পূর্ণ আলোচনাটা খুব মনোযোগ সহকারে শোনো এবং পারলে খাতা পেন নিয়ে বসো, যাতে তোমরা নোট করতে পারো যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তাহলে তোমরা লিখে রাখতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা পাবে এই ভিডিওটায় এই অধ্যায়টা সম্পর্কে। চলো আলোচনা শুরু করছি। এখানে প্রথম কথা তোমাদের বলে রাখি, এখানে প্রথম পৃষ্ঠায় সেরকম কিছু পড়ার নেই। এখানে দুটো জিনিস আমাদের মানে দিয়েছে, একটা দুজনের নাম, একজনের নাম হচ্ছে দেখো হই আর একজনের নাম চই। ঠিক আছে, এই হই আর চই একটা গল্প এই নদী সম্পর্কে, এটা পারলে তোমরা তোমাদের টেক্সট বইটা পড়বে। এখানে যে পোর্শনটা তোমাদের পড়তে হবে, যে দেখো বলছে নদীর সৃষ্টি হয়েছে কিভাবে। ঠিক আছে, এইটা একটু পড়ে রাখবে, এখানে কোশ্চেনটা নদীর সৃষ্টি। ঠিক আছে, দেখো পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলি যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখন নদীর সৃষ্টি হয়। এইভাবে নদীর সৃষ্টি হয়েছে, এই পোর্শনটা পড়বে। তারপরে দেখো পরের পেজ দেখো, অর্থাৎ পেজ নম্বর 48 পেজে যেগুলো তোমাদের পড়তে হবে আমি দাগ দিয়ে দিচ্ছি, আর পারলে তোমরা কোশ্চেনগুলো লিখেও নিতে পারো। দেখো নদীর উৎস কাকে বলে, ঠিক আছে, এইটা পড়বে। কোশ্চেনটা লিখবে নদীর উৎস কাকে বলে। দেখো নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে সাধারণত। দেখো এবার কোথা থেকে সৃষ্টি হয় বলছে, দেখো এটা তোমাদের একটা কোশ্চেন হয়ে গেল, নদী যেখান থেকে সৃষ্টি হয় সেই জায়গাটাকে নদীর উৎস বলে। এবারে দেখো সাধারণত পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। তারপরে দেখো, তারপরে কি বলছে দেখো, বলছে যেখানে গিয়ে নদী মেশে। এবারে আমরা কি পড়লাম, একটা নদীর উৎস কাকে বলে পড়লাম। এবারে আমরা কি পড়বো, নদীর মোহনা কাকে বলে। ঠিক আছে, দেখো যেখানে বলছে যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মিশে সেই জায়গাটাকে মোহনা বলে। বলছে যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে। বুঝতে পারলে? এবারে দেখো এখানে এখানে দিয়েছে একটা উদাহরণ, পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। তাহলে এখানে উৎস বললাম। ঠিক আছে, এবারে উৎস একটা উদাহরণ দিয়ে দিয়েছে গঙ্গা নদীর উৎস। ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে মানে উৎপত্তি হয়েছে, এখানে দিয়েছে এই গোমুখ গুহাটা। ঠিক আছে, গোমুখ, এখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। আর মোহনা বললুম তোমায় যে কি, যে যেখানে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় এই সবে মেশে তখন সেটাকে কি হয়, মোহনার সৃষ্টি হয়। তারপরে দেখো এইখানে যে পোর্শনটা আছে একটু রিডিং পড়বে, যে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে চলে যায়। ঠিক আছে, এবারে দেখো পৃথিবীর প্রধান প্রধান নদীগুলো দিয়ে দিয়েছে। এই যদি ম্যাপটা খুব ভালো করে লক্ষ্য করো, পৃথিবীর কয়েকটা প্রধান নদীর তোমরা নাম জানতে পারবে। যেমন দেখো এইটা হচ্ছে নীল নদ। ঠিক আছে, এটা দেখো ভলগা, আরও আরও আছে দেখো, এখানে একটা আছে মারে ডার্লিং। তারপরে দেখো মিসিসিপি, মিসৌরি। ঠিক আছে, এটা হচ্ছে আমাজন, এগুলো হচ্ছে ইয়াংসি কিয়াং। এগুলো পৃথিবীর প্রধান প্রধান নদী। ঠিক আছে, একটু এগুলো জেনে যাবে অবস্থানগুলো। ঠিক আছে, তারপরে দেখো এখানে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবারই পরীক্ষায় আসে, যে এখানে কি পড়ে জানো, বলছে মানে পৃথিবীর প্রধান নদীগুলির নাম। এখানে বলছে নীল নদ। ঠিক আছে, আর কোন মহাদেশে অবস্থিত, নীল নদ হচ্ছে আফ্রিকায় অবস্থিত। দৈর্ঘ্য কত কিলোমিটার, 6,650 কিলোমিটার। তারপর বলছে আমাজন। ঠিক আছে, প্রধান প্রধান নদী। ঠিক আছে, এই প্রধান নদী কটা দিয়েছে দেখো, 7টার নাম দিয়েছে। দেখো আমাজন কোথায় আছে, দক্ষিণ আমেরিকায় আছে, 6,300 মিটার।
ঠিক আছে, 300 কিলোমিটারের দৈর্ঘ্য। ইয়াংসিকিয়াং এশিয়াতে আছে, এশিয়া অর্থাৎ আমাদের এশিয়ার মধ্যে আছে কি ইয়াংসিকিয়াং, এটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তারপরে মিসিসিপি দিয়েছে, উত্তর আমেরিকায় আছে। তারপরে মিসৌরি দিয়েছে উত্তর আমেরিকায়। মারে ডার্লিং আছে, ভলগা আছে, এইগুলো একটু ভালো করে দেখে যাবে তোমরা। তারপর দেখো এখানটায় কি বলছে, একটু পড়ছি, ভালো করে শোনো। বলছে নদীগুলি কত লম্বা এঁকে ফেলতে পারো। বলছে বড় সংখ্যাকে ছোট করে নিলে আঁকতে সুবিধা হয়। প্রথমে এখানে এইটা তোমরা একটু পড়বে, এখান থেকে কোশ্চেন খুব একটা সেরকম আসে না, ঠিক আছে। পরের পেজে আমি যাচ্ছি, দেখো এইখানটা, এই পোর্শনটা, এই হলুদ ইয়েলো করা আছে যে পোর্শনটা, এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে কি বলছে দেখো, এখানে কয়েকটা কোশ্চেন আছে, তোমরা খাতায় লিখে নিতে পারো যে ধারণ অববাহিকা কাকে বলে। ঠিক আছে, ধারণ অববাহিকা কাকে বলে, এখান থেকে উত্তরটা হবে ধারণ অববাহিকার। পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বড় 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 নদী তৈরি করে। এই জলধারা এই জলধারা সহ মূল নদীটি যে বিরাট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, ওই অঞ্চলটি হলো ওই নদীর ধারণ অববাহিকা। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে। এই জলধারা সহ মূল নদীটি যে বিরাট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটাই হলো ওই নদীর ধারণ অববাহিকা। এবারে দেখো পরের প্রশ্ন দেখো, জলাবিভাজিকা কাকে বলে। জলবিভাজিকা এইটা আমাদের জানতে হবে। দেখো এখানে এই ছবিটা দেওয়ার এইটাই মানে, বইটাকে কিরকম উল্টে দিয়েছে দেখো। এইখানে যদি জল ঢালো তোমরা, কি হবে, জল ঢাললে চারদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। এই যে ছড়িয়ে যাওয়ার ঘটনা, ঠিক আছে, এইটাকেই বলছে জলাবিভাজিকা। এখান থেকে উত্তরটা লিখবে তোমরা, জলাবিভাজিকার উত্তর। দেখো কোনো কোনো পাহাড়ের চূড়ায়, বলছে কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, বলছে তাই তাকে জলবিভাজিকা বলে। ঠিক আছে, কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। ঠিক আছে, এইটা অর্থাৎ মনে রাখতে হবে জলটা চারদিকে কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে, এইটাই জলবিভাজিকা। তারপরে দেখো এখানে বলছে জলবিভাজিকা বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্য দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। বলছে একাধিক দেখো এখানে আরেকবার দেখো, জলাবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে, অর্থাৎ জলাবিভাজিকা থেকেই আমাদের কি হচ্ছে, মূল নদীটা তৈরি হচ্ছে। তারপরে যে প্রশ্নটা তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে, দেখো উপনদী কাকে বলে। দেখো সেই গল্পটা দিয়েছে, ঠিক আছে, ওই গল্পটা আমাদের তো দরকার নেই। এখান থেকে তুমি লিখবে যে অনেকগুলো ছোট ছোট নদী, অনেকগুলো ছোট ছোট জলধারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে একটা বড় নদী তৈরি করেছে। ওই ছোট ছোট জলধারাগুলো মূল নদীর উপনদী। তাহলে বুঝতে পারলে উপনদীটা কি। ঠিক আছে, বলছে অনেকগুলো ছোট ছোট জলধারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে একটা বড় নদী তৈরি করেছে, আর ওই ছোট ছোট জলধারাগুলো মূল নদীটার উপনদী। এইটাই বলছে, এখানে এই পোর্শনটা দরকার নেই, এই পোর্শনটা পড়ারই দরকার নেই। ঠিক আছে, তারপরে চলো ওইদিকে পরের পেজে। এখানে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো উপনদী কাকে বলে, লিখে রাখতে পারো খাতায় যে উপনদী কাকে বলে, কোশ্চেন আসে পরীক্ষায়। বলছে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে মেশে, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে মেশে, তখন তাকে ওই নদীটার উপনদী বলে। যেমন দেখো যমুনা, গোমতী, ঘরঘরা, কোসি, গণ্ডক প্রভৃতি নদীগুলি গঙ্গার উপনদী। ঠিক আছে, আরেকবার দেখো, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে মেশে, তখন তাকে ওই নদীটার উপনদী বলে। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, তখন তাকে কি বলে, ওই নদীটার উপনদী বলে। ঠিক আছে, তারপরে দেখো দেখো এইগুলো উৎস থেকে সৃষ্টি হয়ে এক জায়গায় মিশছে, এটাকেই বলছি। ঠিক আছে, উৎস থেকে সৃষ্টি হয়ে এক জায়গায় মিশছে, এইটাকেই বলা হচ্ছে উপনদী। তারপরে দেখো, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, তারপরে আছে আমাদের, দেখো বলছে যে শাখা নদী। এবারে আমরা কি পড়বো, এবারে আমরা জানবো যে শাখা নদী কাকে বলে। ঠিক আছে, শাখা নদী দেখো, এই যে শাখা নদী এখানে ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে দুটো ছবি দিয়েছে দেখো, একটা
দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি, আগে শাখা নদীটা কাকে বলে দেখো। বলছি আবার মূল নদী থেকে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মিশলে তাকে শাখা নদী বলে। ভাগীরথী, ভাগীরথী হুগলি হলো গঙ্গার শাখা নদী। এবার এখানটায় কি বলতে চাইছে দেখো, বলছে ভেবে দেখেছো এইটাও দেখো। বলছে আগের দুটো পরীক্ষায় জলের প্রবাহ লক্ষ্য করে যা বলছে যা কিছু বুঝতে পারলে তার সঙ্গে উপনদী ও শাখা নদীর কী ধারণা পেলে, এইটাই আমাদের বলছে। ঠিক আছে, একটা দেখো, একটা হচ্ছে হাতটাকে তুমি যদি এরকম করে রাখো তাহলে এক জায়গায় এসে এটা মিলছে না, এইটাকে বলছে আমাদের কি, এটাকে বলছে উপনদী। আর শাখা নদী কি, এক জায়গা থেকে বেরিয়ে চারদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এক জায়গা থেকে বেরিয়ে চারদিকে চলে যাচ্ছে, এইটা হচ্ছে শাখা নদী। একটা প্রধান নদী আছে, তার বিভিন্ন শাখা নদী আছে, এটাই বলছে। বলছে আবার মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গেছে তাকে বলছে কি, শাখা নদী। আর এক জায়গায় এসে মিলিত হলে বিভিন্ন জায়গা থেকে তাকে বলছে কি, উপনদী। ঠিক আছে, তারপরে এখানে যেগুলো তোমাদের খুবই জানতে হবে, ইয়েলো পার্টটা, অর্থাৎ নদী উপত্যকা কাকে বলে। দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাত বলছে, যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। পরের পোর্শনটা দেখো, এখানে তারপরে যেটা জানতে হবে, এই উৎস দেখো, এইগুলো ছবি দিয়েছে, এইগুলো হচ্ছে উৎস। ঠিক আছে, উৎস থেকে এইখানে দেখো আরেকবার দেখে নাও, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে, এই যে খাতটা, এই যে খাতটা, এই যে মোহনায় পুরো গিয়ে মিশেছে, এইগুলোকে কি বলছে, এইগুলোকে বলছে আমাদের, এই যে খাতে গিয়ে মিশছে তো, এইগুলোকে কি বলছে, নদী উপত্যকা বলে। ঠিক আছে, যে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে যে পোর্শনটা আমাদের দেখতে হবে যে নদী অববাহিকা কাকে বলে। বলছে নদী, বলছে দেখো এইটা একটু বড় করে নিয়ে দাঁড়াও, হ্যাঁ দেখো এবারে, বলছে নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিকে নদী অববাহিকা বলে। আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। তাহলে কি বলছে দেখো, নদী তার উপনদী শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলে, মানে যেখান থেকে যায় আর কি। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, দোয়াব কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আসে। পাশাপাশি পাশাপাশি দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে, দোয়াব বলে। ঠিক আছে, পাশাপাশি দুটো নদীর যে মধ্যবর্তী স্থান তাকে দোয়াব বলে। আর এটা কি শব্দ দেখো, এটা হচ্ছে পার্সি শব্দ দোয়াব। দেখো দো, দো মানে দুই, আর আব মানে জল বা নদী, এইটা বলছে। আর এখানে একটা উদাহরণ দিয়েছে, ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত, এটা উদাহরণ দিয়েছে ওরা। তারপরে দেখো অন্তর্বাহিনী নদী কাকে বলে। অন্তর্বাহিনী মানেই বুঝতে পারছো, অন্তর মানে কি ভেতর। ঠিক আছে, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। ভারতের লুনি, রাশিয়ার আমু আমু দরিয়া অন্তর্বাহিনী নদী, এগুলো হচ্ছে উদাহরণ। ঠিক আছে, তারপরে যে পোর্শনটা আমাদের পড়তে হবে, আন্তর্জাতিক নদী কাকে বলে। বলছে যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, ঠিক আছে, এইগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। তারপরে পেজ দেখো, 50 পেজ হলো, এবার 51 পেজ। এখান থেকে যেটা পড়তে হবে আমাদের, দেখো এই ছবিটা তোমরা পারলে পড়বে, কোন অতটা গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে কোশ্চেন আসে না। ঠিক আছে, এবারে এইখানে মধ্যে যেটা পড়তে হবে এইটা, নিত্যবাহ নদী কাকে বলে। ঠিক আছে, বলছে সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল, এই নদীগুলি সারা বছর জল থাকে তাকে নিত্যবাহ নদী বলে। তাহলে কি বলছে দেখো, যেসব নদীগুলি কি উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই হচ্ছে বরফ গলা জল, এই নদীগুলোতে সারা বছর জল থাকবে তাকে নিত্যবাহ নদী বলে। আর মানচিত্রে এগুলোকে কি নীল, মানে নদীগুলি নীল রং দিয়ে দেখানো হয় মানচিত্রে, মানচিত্র মানে ম্যাপে। এবারে দেখো অনিত্যবাহ নদী কাকে বলে। ঠিক আছে, বলছে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলো জলের উৎস সাধারণত বৃষ্টির জল, এই কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে জল থাকে না, তাই এদেরকে বলছে, তাই এদেরকে অনিত্যবাহ নদী বলে। আর মানচিত্রে এই নদীগুলোকে কালো রং দিয়ে দেখানো হয়। ঠিক আছে, ব্ল্যাক।
এখানে এই পোর্শনটা পড়বে, আর তারপরে দেখো এইখানে এটা পারলে একটু রিডিং পড়বে, ঠিক আছে, অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো পরের পেজ, এইখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস আসছে, নদীর কাজ। এবারে নদী কি কি কাজ করে দেখো, নদী ক্ষয় কাজ করে, বহন কাজ করে, আর সঞ্চয় কাজ করে, ঠিক আছে, এই তিন রকম কাজ করে, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা, ক্ষয়, বহন আর সঞ্চয়। ক্ষয় কাজ করছে মানে ক্ষইয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো এটা ছবি দিয়েছে যে কিছুকে মেরে মানে একটা পাথরকে কি মারছে, মেরে কি করছে, পাথরটাকে মেরে আগে ভাঙছে, ভাঙছে ভাঙ দেখো এইটুকুনি আগে বোঝো। বলছে নদী মূলত বলছে নদীও মূলত বয়ে যাওয়া জলধারা, ঠিক আছে। নদীগুলি তার জলস্রোতের ধাক্কায় কাকে ভাঙছে দেখো, মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এইটাই নদীর ক্ষয় কাজ। এই যে মানে ক্ষয় করা, চূর্ণ করা, এইটা কি হচ্ছে নদীর ক্ষয় কাজ। এবার যেগুলো ভাঙছে সেগুলোকে কি করবে দেখো, এ কী করছে, এই ছবিটা দিয়েছে দেখো খুব ভালো করে, যে বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই জন্য বলছে বহন কাজ। দেখো যেগুলো ভাঙলো, কি ভাঙলো ওরা, নুড়ি, কাঁকর, বালি, পলি এইসব নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচের দিকে বয়ে চলে, এটাই হচ্ছে বহন কাজ, ঠিক আছে। তারপরে কি হবে, সঞ্চয় করবে, এক জায়গায় এনে জমা করবে। আবার কোথাও স্রোত কমে গেলে এইসব পদার্থগুলি নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে, এটাই নদীর সঞ্চয় কাজ, ঠিক আছে। বলছে নদীর এই তিন প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির ওপর। এই অবধি একটা পোর্শন হয়ে গেল, নদী করকম কাজ করে, তিন রকম, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, সংজ্ঞাগুলো মুখস্থ করবে। দেখো বলছে নদীর এই তিন প্রকার কাজ নির্ভর করে শক্তির ওপর। নদীর জলের পরিমাণ, গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি থেকে নদীর শক্তি পায়। আর নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি ক্ষয় করে, আর বহন কাজ করে। আবার নদীর শক্তি কমে গেলে বেশি কী করে, সঞ্চয় করে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি কী করে, ক্ষয় ক্ষয় আর বহন কাজ করে, আর শক্তি যখন কমে যাবে তখন সঞ্চয় কাজটা বেশি করে, ঠিক আছে। এখানে দেখো নদীর শক্তির সঙ্গে নদীর কাজের সম্পর্ক বুঝতে কীরমভাবে দেখো বুঝিয়ে দিয়েছে একটা ছকের মাধ্যমে। এবারে দেখো এই যে ছবিটা দিয়েছে তো সুন্দর করে দিয়ে এই যে পার্টটা আছে, এই গল্পটা তোমরা পড়বে। এখানে দেখো নদী, ঠিক আছে, এটা কি নদী এরম বয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ছবির মধ্যে কি লিখেছে দেখো, নদীকে শক্তি দেয়, কে শক্তি দেয় দেখো, ভূমির ঢাল শক্তি দিচ্ছে, ঠিক আছে। তারপর দেখো নদী বলছে নদীতে জলের পরিমাণ, জলের গতিবেগ। এবার দেখো নিচের দিকে এবং পাশের দিকে ক্ষয় করে। তারপরে দেখো ক্ষয় কার্য, বলছে ক্ষয় করা পদার্থ নিয়ে চলে আর সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলে। এইটা দেখো এইটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে সেরকম কিছু আর দরকারই নেই। এবারে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, বলছে মানুষের জীবনের সঙ্গে নদীর, বলছে নদীর কি মিল আছে, ঠিক আছে, এইটা বলেছে। দেখো এখানে এটা ভালো করে পড়তে হবে তোমাদের। বলছে ভেবে দেখেছো মানুষের মতো নদীরও একটা জন্ম অর্থাৎ উৎস আছে। তারপরে কি বলছে দেখো, বলছে আর উৎসের কাছাকাছি প্রচণ্ড শক্তিতে নদী দুরন্ত গতিতে বয়ে চলে, নদী তখন ঠিক তোমারই মতো ছটপটে চঞ্চল। দেখো তারপরে পয়েন্টটা দেখো, বলছে এটাই নদীর কি হচ্ছে, উচ্চ গতি। তারপর যখন উচ্চ গতি হয় তখন আমরা যেরকম শিশুরা, অর্থাৎ যেরকম শিশুরা চঞ্চল হয়, সেরকম নদীও খুব ভালো কাজ করতে পারে, খুব দৌড়ঝাঁপ করতে পারে, সে খুব চঞ্চল হয়। এবার দেখো নদীর উচ্চ প্রবাহ হয়, এটাই নদীর উচ্চ প্রবাহ। আর তারপরে দেখো নদীর মধ্য প্রবাহ কি বলছে, বলছে পরবর্তী পর্যায়ে নদী যখন পাহাড় থেকে মালভূমি বা সমভূমিতে এসে পড়ে তখন ভূমির ঢাল কম হয়ে যাওয়ায় নদীর শক্তিও কমে যায়, আর নদীর গতিও কমতে শুরু করে। নদী তখন একজন পরিণত মানুষের মতোই, যেমন বাড়িতে মা বাবা, ঠিক আছে, ধীর এবং শান্ত, সেরকম হয়ে যায়। এটা হচ্ছে মধ্যপ্রবাহ, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে পার্থক্য, সেটাকে তুলনা করেছে নিম্ন প্রবাহের সঙ্গে। দেখো কি বলছে দেখো, শেষ পর্যন্ত নদী যখন সাগর বা অন্য কোনো জলভাগের কাছাকাছি চলে আসে তখন ভূমির ঢাল একেবারেই থাকে না, নদীর শক্তিও পায় ফুরিয়ে যায়। নদী তখন বৃদ্ধ মানুষের মতোই, যেমন তোমার ঠাকুরদা ঠাকুরমা এরা, ঠিক আছে, মানে কাজ করার ক্ষমতা পায় থাকে না এবং শেষ পর্যন্ত মোহনায় গিয়ে তারা তার প্রবাহ শেষ হয়ে যায়, এটাই বলছে। তারপরে দেখো যে পরের যে আমাদের পার্টটা পরে পেজে পড়তে হবে,
এখানে এইটা একটু ভালো করে পড়বে। কি আছে দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহে নদী তার শক্তি অনুযায়ী ক্ষয়জাত পদার্থ বহন এবং বাহিত পদার্থ সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠে প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছে। ভূপৃষ্ঠকে প্রতিনিয়ত কী করে চলেছে? পরিবর্তন করে চলেছে। এবার এখানে শোনো, নদীর উচ্চ প্রবাহ কাকে বলে? সংজ্ঞা দেখো, উৎস থেকে মালভূমিতে নামার আগে পর্যন্ত এটা কি হচ্ছে? উচ্চ প্রবাহ। উদাহরণ দিয়েছে দেখো, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। এটা লিখে নেবে খাতায়, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত এটা কি হচ্ছে? এটা হচ্ছে উচ্চ প্রবাহ। তারপরে পয়েন্ট দেখো, এখানে কি বলছে দেখো, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমি উঁচু নিচু মানে বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে। ফলে নদী প্রবাহে বলছে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। উচ্চ প্রবাহ, তাহলে ক্ষয় কাজ কোন প্রবাহে বেশি নদী করতে পারে? উচ্চ প্রবাহ। এটা একটা উচ্চ প্রবাহের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য দেখো, এগুলো উচ্চ প্রবাহের বৈশিষ্ট্য। এখানে কোশ্চেনটা আছে কি, উচ্চ প্রবাহ কাকে বলে, সংজ্ঞা, উচ্চ প্রবাহের উদাহরণ আর উচ্চ প্রবাহের বৈশিষ্ট্য। তারপরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য, এই প্রবাহে জলস্রোতের আঘাতে নদীর গতিপথে বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে ভেসে গড়িয়ে এগিয়ে চলে। ঠিক আছে, তারপরে দেখো বলছে নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা ধাক্কা দিয়ে ক্ষয় করে। ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর বলছে উচ্চ প্রবাহে দেখো, উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে। ফলে নদী উপত্যকাগুলি খুব চওড়া হয়। এই সরু ও গভীর নদী উপত্যকাকে ইংরাজি আই বা ভিয়ের মতো বলে। একে গিরিখাত বা একে গিরিখাত বলে। ঠিক আছে, একে কি বলে? গিরিখাত বলে। তাহলে গিরিখাত কাকে বলে? কোথা থেকে লিখবে? এই দেখো, এখান থেকে লিখবে। এই উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদীগুলি ওখান থেকে ওটা গিরিখাত। তারপরে আরেকটা জিনিস জানতে হবে আমাদের, ক্যানিয়ন কাকে বলে? বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে শুষ্ক অঞ্চলে বলছে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। ঠিক আছে, গিরিখাতকে, কোথাকারের গিরিখাতকে? বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে আর শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে কি বলবে তোমরা? ক্যানিয়ন বলবে। তারপরে দেখো, এবারে আমাদের যেটা জানতে হবে জলপ্রপাত। এগুলো কিন্তু উচ্চগতির মধ্যেই আমরা সব পড়ছি। ঠিক আছে, এবারে আমরা জানবো কি জলপ্রপাত কাকে বলে। দেখো, নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে। ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, এর মানে কত মিটার সেটাও দিয়ে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। পশ্চিমঘাট পর্বতের জলপ্রপাতের নাম কি? যোগ জলপ্রপাত। ঠিক আছে, তারপরের পেজ দেখো, তারপরে পেজে যেটা দিয়েছে আমাদের দেখো, এবারে আমাদের দিয়েছে কি মধ্যপ্রবাহ কাকে বলে, মধ্যপ্রবাহের মানে উদাহরণ আর বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো বলছি পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর কী হয়? মধ্যপ্রবাহ হয়। এখানে উদাহরণ দিয়েছে দেখো, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্যপ্রবাহ। তারপরে কি বলছে দেখো, মধ্যপ্রবাহে ভূমির ঢাল, এখানে এগুলো বৈশিষ্ট্য। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায়। নদীর প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে। তারপরে পয়েন্ট দেখো, তারপরে বলছে এক সময় নদী নিচের দিকে ক্ষয় করা পায় বন্ধ করে দেয়। ফলে উপত্যকার গভীরতাও কমে যায়। প্রচুর উপনদীর মাধ্যমে নদীতে জলের পরিমাণ বাড়ে এবং নদী দুপাশ দিকে বেশি ক্ষয় করে। ফলে উপত্যকা চওড়া হতে থাকে। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। তারপর এখানে যেটা আছে টিকা পড়ে, মিয়েন্ডার কাকে বলে। ঠিক আছে, ছোট্ট কোশ্চেন থাকে। ভূমির ঢাল কমে যাওয়ায় এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। এই যে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, এইটাকেই মিয়েন্ডার বলে। ঠিক আছে, নদীর বহন ক্ষমতাও কমে যায়। তারপরে দেখো, বয়ে আনা পলি বালি নুড়ি কাঁকড় নদীর মধ্যে বা দুধারে সঞ্চিত হয়ে জলপ্রবাহের পথ আটকে যায়। নদী চওড়া হয়ে পড়ে, মানে কখনো নদী বদ্বীপ তৈরি হয়। কখনো কী হয়? নদী বদ্বীপ তৈরি হয় এইভাবে, বদ্বীপ। ঠিক আছে, নদী বদ্বীপ এরকম বয়ের মতো তৈরি হবে, এরকম। ঠিক আছে, নদী বদ্বীপ। আর এইটা হচ্ছে মিয়েন্ডারের ছবি। ঠিক আছে, তারপরে দেখো পরে যেটা, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, এই অশ্বক্ষুরাকৃতি
হ্রদ। অশ্বক্ষুরাকৃতি মানে অশ্ব মানে কি ঘোড়া, ঘোড়ার খুর যেরকম সেরকম হয় এই হ্রদটা, ঠিক আছে। কি বলছে দেখো এখান থেকে, বলছে নদীর বাঁকের একদিকে, নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা, এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখায় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে, ঠিক আছে। এবারে দেখো এখানে ছবি দিয়েছে, দেখো কি বলছে দেখো, উৎস, এখানে নদী, নদী দেখো উৎস দিয়েছে, তারপরে দিয়েছে উচ্চ প্রবাহ, ঠিক আছে। উচ্চ প্রবাহ কি একদম উঁচু জায়গা দিয়ে আসছে। তারপরে দেখো মধ্য প্রবাহ এটা, ঠিক আছে। তারপরে মধ্য প্রবাহ থেকে এসে নিম্ন প্রবাহ মানে কি মোহনায় যে মিশছে বদ্বীপ ফদ্বীপ আছে, এইগুলো হচ্ছে তোমার নিম্ন প্রবাহ, এটা একটু মনে রাখবে। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর কাজ, এখানে দেখো এখানে এটাও গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, দেখো এই উচ্চ প্রবাহ দেখো এই পাহাড় থেকে লাফছে, ঠিক আছে। নদীর বলছে তীব্র গতিতে বয়ে চলে, প্রবল ক্ষয় কাজ করে, মানে ক্ষয় কাজ বেশি করে, ঠিক আছে। মধ্যপ্রবাহে কী করে, মধ্যপ্রবাহে দেখো নদীর জলের পরিমাণ বাড়ে, কিছুটা ক্ষয় আর কিছুটা বহন করে, ঠিক আছে, এই সমভূমি দিয়ে যায় যখন। আর নিম্ন প্রবাহ নদীর গতি কমে যায় আর কিছু বহন আর প্রধানত সঞ্চয় কাজটাই এখানে বেশি করে। তাহলে এখানে ক্ষয় কাজ বেশি করছে উচ্চ প্রবাহে, নিম্ন প্রবাহে সঞ্চয় কাজ বেশি করছে। আর এখানে মধ্যপ্রবাহে কিছুটা ক্ষয় করে আর কিছুটা বহন করে, সঞ্চয় একদমই করে না, ঠিক আছে। তারপরে দেখো এবারে আমরা কি পড়বো, নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ কাকে বলে, নিম্ন প্রবাহের আমরা বৈশিষ্ট্য এই সবগুলো আমরা জানবো। উদাহরণ দেখো, উচ্চ গতি বলছে উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমির ঢালের ওপরে দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, এটাই নিম্ন প্রবাহ। এইটা হচ্ছে নিম্ন প্রবাহের কাকে বলে। আর এবারে বলছে এখানে দেখো উদাহরণ দিয়েছে, মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। তারপরে দেখো এই সময় বলছে, দেখো এটা স্লাইড হয়ে গেছিলো, দেখো এখানে বলছে এই সময় নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয় কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদী মূলত কী করে, সঞ্চয় করে, এর আগেই আমরা পড়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে এখানে এটা পড়ছি তার আগে শুনে নাও খাঁড়ি কী বলছে, কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া মোহনা বা খাঁড়ি তৈরি করে। তারপরে দেখো এই উদাহরণ দিয়েছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে নদীতে প্রচুর এরকম কি খাঁড়ি দেখা যায়, পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল আছে সেখানে অনেক খাঁড়ি দেখা যায়। তারপরে দেখো বলছে এই প্রবাহে উপনদী প্রায় থাকেই না, ঠিক আছে, বরং কিছু শাখা নদী থাকে। তারপর দেখো নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়, আর ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। আর নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময়, এইটা খুব ইম্পর্টেন্ট, প্লাবনভূমি বলে। এই এখান থেকে লিখবে এই এই প্রবাহে বলছে না, এই প্রবাহটা লিখবে, এখানে কি নিম্ন প্রবাহ, এখান থেকে প্লাবনভূমি এই এত পর্যন্ত তোমরা লিখবে। তারপরে দেখো প্লাবনভূমি হচ্ছে, তারপরে দেখো বদ্বীপ, ঠিক আছে, বদ্বীপ কাকে বলে বা বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় এইটা লিখবে এখান থেকে। দেখো আমি পড়ছি, একবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো। নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয়। আর নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুদিকে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো মাত্রাহীন গ্রিক শব্দ তাকে বলে ডেল্টা, এইভাবে বদ্বীপ সৃষ্টি হয়, ঠিক আছে। আরেকবার শুনে নাও ভালো করে। নদীর মোহনার কাছে নদী বহন করে আনা পলি বালি কাঁকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয়। আর নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুদিকে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো বদ্বীপ সৃষ্টি হয়, এটাই বলছে। তারপরে পরে প্রশ্ন কি, পরে আমাদের যেটা জানতে হবে দেখো, সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে, অথবা প্রবল বলছে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ নেই। তাহলে এখানে তোমাদের কোশ্চেনটা কী আসে পরীক্ষায়, যে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, তাতে কোনো বদ্বীপ নেই কেন, এই তার কারণটা এখান থেকে লিখতে হবে উত্তরটা, ঠিক আছে। তারপরে দেখো
এবারে আমাদের দেখো নদী ও মানুষ, ঠিক আছে, নদী ও মানুষ, ঠিক আছে, অর্থাৎ নদী মানুষের জীবনে কী কী ভূমিকা পালন করছে দেখো। এখানে নদীমাতৃক সভ্যতাটা দিয়েছে, তোমরা আগে থাকতেই পড়ে রেখেছো যে নদীমাতৃক বলছে, নদীমাতৃক এই দেশের নদীগুলি আসলে আমাদের জীবন কথা। নদী শুধু আমাদের ভূগোল, ইতিহাস, পুরাতত্ত্ব মানে ভূতত্ত্বের বিষয় নয়, রোজকার জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে। এটা আমাদের জানতে হবে, ভালো করে দেখে নেবে। এবারে এইটা দেখো, বলছে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষ কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে। মানে মানুষের মানে যেসব কাজকর্মের ফলে নদীর স্বাভাবিক ছন্দ নষ্ট হয়েছে সেগুলো একটু পড়বে। কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে বলছে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠছে। বলছে এদিকে কৃষিকাজের থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এই দুটো পয়েন্ট ওখানে আছে, পড়বে। এবারে দেখো এখানে যেটা আছে এটা একটু ভালো করে পড়বে। বলছে মানুষের প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছিল কোনো না কোনো মানে নদীর তীরবর্তী অঞ্চলে, যেমন দিয়েছে দেখো সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে এইগুলো। তারপরে দেখো এইগুলো উদাহরণ দিয়েছে। বর্তমানকালে বলছে আমাদের গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র যে সুবিশাল সমভূমি, চীনের ইয়াংসি কিয়াং, এগুলো সব দিয়েছে। অতএব নদী শুধু সভ্যতার জন্মই দেয় না, তাকে লালন পালনও করে। ঠিক আছে, আজকে তাহলে এই চ্যাপ্টারটা পুরো আমরা কমপ্লিট আলোচনা করলাম নদীটা। যাদের মানে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো দেখার জন্য, এবং কিছু পার্ট মানে এর আগের অধ্যায়গুলো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখবে। আর খুব ভালো করে পড়াশোনা করো ভালো নাম্বার পেতে চাইলে, সময় নষ্ট কম করে। আজকে এতটাই, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আর একটা কথা, যে তোমরা এই ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোন, দাদা দিদিদের সাথে শেয়ার করো, তারাও যাতে মানে এইগুলো জানতে পারে।